এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ইন্ডিয়ান মার্কেট হচ্ছে প্রাইস সেন্সিটিভ মার্কেট। মানে গাড়ি কিনতে গেলে লোকে এটাই দেখে যে ডেলি রানিং কস্ট কত গাড়িটার, কস্ট এফেক্টিভ কিনা। তো সেই সমস্ত কথা ভেবেই বিভিন্ন কোম্পানিগুলো, যেমন ধরুন না কিয়া, হুন্ডাই, টাটা, মাহিন্দ্রা, এই সমস্ত কোম্পানিগুলো আজও ডিজেল গাড়ি বানিয়ে যাচ্ছে। হ্যাঁ, BS6 নর্মস আসার পরে রুলস অ্যান্ড রেগুলেশন বলতে পারেন এটা আরো স্ট্রিনজেন্ট হয়েছে, এমিশনস নর্মস আরো স্ট্রিনজেন্ট হয়েছে, তা সত্ত্বেও ডিজেল গাড়ি বার করছে। যেমন সাব 4 মিটার সেগমেন্টে টাটার নেক্সন গাড়ি আছে, মাহিন্দ্রার XUV 3XO গাড়ি আছে, আবার 4 মিটারের থেকে বড় সেগমেন্টে ক্রেটার ডিজেল গাড়ি আজও বেরোচ্ছে, সেল্টাসের ডিজেল গাড়ি আসছে। ইনফ্যাক্ট বোলেরো গাড়ি ও মাহিন্দ্রার এখনো ডিজেলে এসে যাচ্ছে। আবার জিপের মতো কোম্পানিও কিন্তু ভারতে ডিজেল গাড়ি রাখছে। কিন্তু তাই বলে যে অন্য দুটো বড় কোম্পানি মানে মারুতি সুজুকি আর টয়োটা, এরা কি এই যে কস্ট এফেক্টিভনেস, ডেলি রানিং কস্ট, এদিকে খেয়াল রাখছে না? ডেফিনেটলি রাখছে। তারাও মাইল্ড হাইব্রিড সেগমেন্ট, স্ট্রং হাইব্রিড সেগমেন্টে গাড়ি আনছে। স্ট্রং হাইব্রিড সেগমেন্টে 4 মিটারের থেকে বড় টয়োটার আরবান ক্রুজার হাই রাইডার গাড়ি আসছে। আবার মারুতি সুজুকির যে গ্র্যান্ড ভিটারা গাড়িটা, ভিক্টরিস গাড়িটা, এটা 4 মিটারের থেকে বড় সেগমেন্টের গাড়ি, এতেও কিন্তু স্ট্রং হাইব্রিড আসছে। অর্থাৎ সবাই কিন্তু ইন্ডিয়ান কাস্টমারের কথা মাথায় রেখেই গাড়ি বানাচ্ছে। এবার এই যে স্ট্রং হাইব্রিড গাড়িগুলো আসছে, লোকে কিনছেও, সবাই এটাই ভাবছে যে এটাই হচ্ছে ফিউচার ডিজেল, মানে ডিজেলকে রিপ্লেস করে দেবে এই স্ট্রং হাইব্রিড গাড়িটা ইন ফিউচার। কিন্তু সত্যি কি তাই? তো আজকের ভিডিওতে সেটাই আলোচনা থাকবে যে স্ট্রং হাইব্রিড আর ডিজেলের মধ্যে কোনটায় অ্যাডভান্টেজ আছে, কোনটায় ডিসঅ্যাডভান্টেজ আছে, কোনটা বেশি কস্ট এফেক্টিভ, এবং শহরের জন্য যদি চালান, হাইওয়ের জন্য যদি চালান, তাহলে কোনটা আপনার জন্য উপযুক্ত হবে। এবার প্রথমেই চলে আসি যে শহরে চালানোর ক্ষেত্রে কি হয়ে থাকে। ক্রেটার যদি আপনি ডিজেল গাড়িটা দেখেন তাহলে দেখবেন যে শহরে যদি চালান তাহলে সেটা 12 থেকে 16 মতো মাইলেজ দিয়ে থাকে শহরের রাস্তায়। আর আপনি যদি হাইওয়েতে চালান তাহলে 20-র আশেপাশে মাইলেজ দিয়ে থাকে। আবার আপনি যদি টয়োটা আরবান ক্রুজার হাই রাইডার গাড়িটা দেখেন তাহলে দেখবেন যেটা 27 kmpl এর মতো মাইলেজ ক্লেম করে থাকে। হ্যাঁ, এটা সত্যি। শহরের রাস্তায় যদি এটা চলে তাহলে এদের যে লো স্পিডে যখন এই গাড়িটা চলবে না, তখন এদের যে সিস্টেমটা আছে সেটা ইলেকট্রিক ড্রাইভ মোডে এঙ্গেজ হতে থাকবে, বারবার এঙ্গেজ হতে থাকবে। আর সেই কারণেই এটা ফুয়েল এফিসিয়েন্ট হয়ে যায়, পেট্রোল কম খরচা হতে থাকে। আর সেই জন্যই এটার মাইলেজটাও 25, 26, 27-এর কাছাকাছি হয়ে থাকে। অবশ্য পুরো ব্যাপারটাই ডিপেন্ড করছে আপনার ড্রাইভিং প্যাটার্নটা কিরকম। আপনার ড্রাইভিং প্যাটার্নের উপর ডিপেন্ড করছে যে মাইলেজ কতটা বেশি পাবেন কিংবা কতটা কম পাবেন। কিন্তু এটা সত্যি যে একটা ডিজেল গাড়ি শহরের রাস্তায় চললে যে পরিমাণ মাইলেজ দেবে, একটা স্ট্রং হাইব্রিড গাড়ি যদি শহরের রাস্তায় চলে তাহলে কিন্তু ডেফিনেটলি বেটার মাইলেজ দিয়ে থাকবে। সুতরাং শহরে চলার জন্য স্ট্রং হাইব্রিড ডেফিনেটলি এগিয়ে। এবার চলে আসি মেনটেন্যান্স কস্টে। আপনারা জানেন যে ডিজেল গাড়ির ক্ষেত্রে মেনটেন্যান্স কস্ট বেশি হয় রাদার দ্যান পেট্রোল। আর আপনি যদি হাইব্রিড গাড়ি কেনেন, মানে মাইল্ড হাইব্রিড কিংবা স্ট্রং হাইব্রিড যাই কিনুন না কেন, সেটা তো পেট্রোলে চলে, সেটার কিন্তু মেনটেন্যান্স কস্ট কম হবে। অর্থাৎ সোজাসুজিভাবে মেনটেন্যান্স কস্ট ডিজেলের ক্ষেত্রে বেশি হবে আর স্ট্রং হাইব্রিডের ক্ষেত্রে কম হবে। এবার এখানে একটা প্রশ্ন সকলে করবে যে এর যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা কিন্তু যখন খারাপ হয়ে যাবে বা যখন রিপ্লেস করতে হবে তখন 2 থেকে 3 লাখ, ইনফ্যাক্ট 2-2.5 লাখ থেকে 3 লাখের মতো একটা খরচা পড়ে যায় ব্যাটারি রিপ্লেসমেন্ট কস্ট স্ট্রং হাইব্রিডের যে ব্যাটারিটা আছে। এবার প্রশ্ন হচ্ছে যে একটা কোম্পানি, টয়োটার মতো কোম্পানি কিংবা মারুতির মতো কোম্পানি 8 বছর 1,60,000 কিলোমিটার অবধি আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে। তার মানেই হচ্ছে যে ব্যাটারিটা লং লাস্টিং ব্যাটারি, অর্থাৎ আপনি যতদিন গাড়িটা চালাবেন আশা করা যায় ততদিন অবধি ব্যাটারিটা লাস্ট করবে, ব্যাটারিটা চেঞ্জ করার কোনো দরকার পড়বে না। হ্যাঁ, আপনি এবার বলবেন যে 8 বছরের পরে, 8 বছর 1 মাস বা 2 মাসে বা 9 বছরে হয়তো ব্যাটারিটা খারাপ হয়ে গেল, তখন তো রিপ্লেস করতে হবে। এটা দেখা গেছে যে একটা স্ট্রং হাইব্রিডের ব্যাটারি কমসে কম 15 বছর তো চলেই যায়। মানে একটা স্ট্রং হাইব্রিড ব্যাটারির ফেলিওর প্রবাবিলিটি ইজ ভেরি লো, অ্যাবিসমালি লো বলা যেতে পারে। সুতরাং এটা বাইরের দেশে দেখা গেছে যে স্ট্রং হাইব্রিড ব্যাটারির কিন্তু ফেলিওরের যে পার্সেন্টেজ সেটা খুবই কম। সেই জন্য আপনার যদি মেনটেন্যান্স কস্টের কথা ভাবতে হয় তাহলে ডেফিনেটলি স্ট্রং হাইব্রিড ডিজেল গাড়ির থেকে এগিয়ে আছে। এবার 3 নম্বর হচ্ছে যে ইঞ্জিন ক্যাপাবিলিটি বলুন কিংবা টর্কের যে ফাংশনালিটি বলুন, সেটা কোন গাড়িতে ভালো। এবার আমি যদি একটু ফিগারের দিকে তাকাই, মানে ক্রেটা ডিজেল ধরুন, তার যে টর্ক সেটা হচ্ছে 250 নিউটন মিটার, ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 1500 আরপিএম থেকে 750 আরপিএম এর মধ্যে। আর আপনি যদি আরবান ক্রুজার হাই রাইডারের টর্ক ধরেন তাহলে সেটা 122 নিউটন মিটার টর্ক জেনারেট করছে, ম্যাক্সিমাম 4400 থেকে 4800 আরপিএম এর মধ্যে। ইনফ্যাক্ট এটা যখন মোটরে চলছে তখন এটা 141 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে থাকে, এটা ক্লেম করা হয়। এবার কথা হচ্ছে যে টর্কের ফিগার দিয়ে যদি দেখেন তাহলে দেখবেন যে ডিজেলের টর্কটা কিন্তু একটা স্ট্রং হাইব্রিডের টর্কের থেকে অনেক বেশি। কিন্তু এইখানেই এসে যাচ্ছে প্রশ্ন, মানে আপনি যদি একটা
ডিজেল গাড়ি হাই রোডে চালান, সেটা হাইওয়েতে টর্কের যে সাস্টেনেবিলিটি সেটা কিন্তু অনেক বেটার ডিজেলের ক্ষেত্রে, মানে টর্কটা অনেকক্ষণ ধরে রাখতে পারে। কিন্তু আপনি যদি শহরের রাস্তায় সিটি ট্রাফিকে বাম্পার টু বাম্পার ট্রাফিকের মধ্যে গাড়ি চালান, তাহলে ডেফিনেটলি স্ট্রং হাইব্রিড গাড়ির টর্কটা কিন্তু ভালো হয়, মানে 0 RPM থেকে এই টর্কটা খুব ভালো কাজ করতে শুরু করে এবং এটাও যথেষ্ট টর্কি ইঞ্জিন। কিন্তু সেটা এই যে টর্কের ফিগার দেখে আপনি ডিডিউস করতে পারবেন না, আপনি চালিয়ে দেখবেন যে শহরের রাস্তাতেও কিন্তু স্ট্রং হাইব্রিডে খুব কুইক অ্যাক্সিলারেশন পাওয়া যায়। সুতরাং টর্কের দিক থেকেও যদি মনে করেন তাহলে ডেফিনেটলি সিটি ট্রাফিকের জন্য স্ট্রং হাইব্রিড গাড়িতে ভালো টর্ক আপনি জেনারেট করতে পারবেন বা ভালো অ্যাক্সিলারেশন পাবেন। আর আপনি যদি লংয়ে একটা ভালো টর্ক পেতে চান, তাহলে মানে হাইওয়েতে গাড়ি যদি আপনার বেশি চলে, তাহলে কিন্তু ডিজেল গাড়িতে টর্ক আপনি বেটার পাবেন। এবার সিচুয়েশনটা এমন তৈরি হচ্ছে যে BS6 তো চলছে, এবার BS7 এমিশন নর্মস এসে যাবে, নর্মস আরো স্ট্রিনজেন্ট হবে, রেগুলেশনস আরো স্ট্রিনজেন্ট হবে। সেই জন্য ডিজেল যে গাড়ি আছে সেটা হয়তো এরপর যখন প্রোডাকশন হবে তখন সেটায় আরো খরচা বেড়ে যাবে। সুতরাং মানুষের একটা টেন্ডেন্সি থাকবে যে ডেলি রানিং কস্টটা কমানোর জন্য আস্তে আস্তে হাইব্রিড গাড়ির দিকে ঝুঁকে যাওয়ার, ইনফ্যাক্ট স্ট্রং হাইব্রিড গাড়ির দিকেই লোকে যেতে থাকবে। আর সেটারও একটা লক্ষণ দেখা গেছে 2022-এ যেখানে হাইব্রিড গাড়ির সেল ছিল 0.5%-এর মতো, সেই পার্সেন্টেজটা 2025-এ বেড়ে অ্যাপ্রক্সিমেটলি 2%-এর মতো হয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড ডিজেল গাড়ির পার্সেন্টেজ আগে যেখানে অনেকটা বেশি ছিল 6-7 বছর আগে, 2025-এ এসে সেটা কিন্তু 18%-এর মতো হয়ে গেছে। অর্থাৎ ডিজেল গাড়ির আস্তে আস্তে ক্রেজ কমছে, ডিজেল গাড়ির সেলও আস্তে আস্তে কমছে, কিন্তু স্ট্রং হাইব্রিড বা মাইল্ড হাইব্রিড গাড়ির কিন্তু একটা রিকোয়ারমেন্ট জেনারেট হচ্ছে এবং সেই জন্য মানুষ কিনছেও। এবার চলে আসি যে হাইওয়ের রাস্তায় কোন গাড়িটা আপনার জন্য উপযুক্ত হবে। ডেফিনেটলি এবং 200% সত্যি যে আপনি যদি হাইওয়েতে চালাতে চান তাহলে কিন্তু ডিজেল গাড়ি আপনার জন্য উপযুক্ত হবে। এবং এটা কেন বলছি, কারণ ডিজেল গাড়ি যখন লং রানে চলে, অনেকক্ষণ ধরে একটা বড় রাস্তায় চলতে থাকে, তখন কিন্তু বেটার মাইলেজ দিতে থাকে। সিটি ট্রাফিকের মধ্যে বাম্পার টু বাম্পার ট্রাফিকের মধ্যে কিন্তু এটার মাইলেজ অত ভালো পাওয়া যায় না। whereas আপনি যদি একটা স্ট্রং হাইব্রিড গাড়ি নিয়ে হাইওয়েতে চালান, তাহলে কিন্তু সিটিতে যেরকম 25, 26, 27 ক্লেমড মাইলেজের কাছাকাছি মাইলেজ পাওয়ার কথা, সেই মাইলেজটা কিন্তু হাইওয়েতে পাবেন না। কারণ হাইওয়েতে বেশিরভাগ ক্ষেত্রেই যে ব্যাটারিটা আছে সেটা ভায়া রিজেনারেশন চার্জ হতে থাকে না, পেট্রোলেই বেশিরভাগ ক্ষেত্রে চলতে থাকে। আর সেই জন্যই ফুয়েল এফিসিয়েন্ট হয় না, ফুয়েল খরচা হতেই থাকে, আর সেই জন্য মাইলেজটা কিন্তু কমে যায়। সিটি ট্রাফিকে যেরকম পাবেন, হাইওয়েতে কিন্তু স্ট্রং হাইব্রিডের ক্ষেত্রে সেরকম মাইলেজ পাবেন না। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই আলোচনা করার ছিল যে স্ট্রং হাইব্রিড আর ডিজেলের মধ্যে কোন গাড়িটা আপনার নেওয়া উচিত। আপনার যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে শহরে চলার দরকার হয় তাহলে আপনি স্ট্রং হাইব্রিড গাড়ি নিন, কিংবা মাইল্ড হাইব্রিড গাড়িও নিতে পারেন। আর যদি আপনার হাইওয়েতে বেশি চলার দরকার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ডিজেল গাড়ি প্রেফার করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এরকম গাড়ির ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি এই চ্যানেলে। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরুন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।